ব্রেকিং নিউজ ৭১ সালে বাংলাদেশ জামাত ইসলামীর ভূমিকা সঠিক ছিল, সেটা আজকে প্রমাণ পেয়েছেন। আপনারা শুনতে পাচ্ছেন, ভারতের সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর নাতি সোনিয়া গান্ধী সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, আমার দাদি ভারতের স্বার্থে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল। ওরে বাংলাদেশের গন্ডমূর্খ রাজনীতি নেতারা, এবার দেখতে পাচ্ছ জামাতের বুদ্ধির কাছে তোমরা হাঁটুর বয়সী পোলাপানের মতো। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা আর সেই ইতিহাসকে সামনে রেখে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর নাতনি এমন এক মন্তব্য করলেন যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, বাংলাদেশেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজাকার আলবদর বলে এতদিন যারা গালি দিয়েছেন অধ্যাপক গোলাম আজমকে, আজকে গোলাম আজমের পক্ষে কথা বললেন ইন্দিরা গান্ধীর নাতনি। তৎকালীন স্বাধীনতার পক্ষে ভারতের প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছিল তা নিয়ে কথা বলছেন তারই নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, ভারতের সংসদে নিজ মুখে স্বীকার করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই রে ভারতের পাঁচাটা কুত্তাগুলা, তোরা যারা প্রতিনিয়তই জামাত ইসলামের রাজাকার রাজাকার বলিস, কথাগুলো একটু শুনে যা। আপনারা এই সত্যটা, আমি প্রথমেই এই প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ দিই অন্তরস্থল থেকে। উনি সত্যটা বলেছেন, ইট ওয়াজ এ প্লট, ইট ওয়াজ কনস্পিরেসি এগেইনস্ট পাকিস্তান. It's not that they helped us to liberate from Pakistan. They did it for their own purpose and for their own interest. এটা তো জামাত ইসলামে যারা আছে তারা সবসময় বলছেন। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা আর সেই ইতিহাসকে সামনে রেখে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর নাতনি এমন এক মন্তব্য করলেন যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, বাংলাদেশেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনলেন প্রিয়াঙ্কা? এটি শুধু মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো বার্তা? এ বক্তব্য কি আবার ১৯৭১ সালের ইতিহাসকে নতুন বিতর্কে ঠেলে দেবে? আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের একক কৃতিত্বের যে বয়ান, সেটিও নতুন করে প্রশ্নের মুখে পড়বে? আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দর্শক, ভারতের লোকসভার পরিবেশ তখন উত্তপ্ত। বিরোধী দল ও সরকার মুখোমুখি। আলোচনার কেন্দ্রে অপারেশন সিন্দুর। সবাই ভাবছিলেন বিতর্ক সীমাবদ্ধ থাকবে সাম্প্রতিক সামরিক অভিযানে। কিন্তু হঠাৎ করেই সময়ের চাকা ঘুরিয়ে ৫৫ বছর পেছনে চলে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বললেন, ইতিহাসের কথা আপনি বলছেন, আমি বর্তমানের কথা বলতে চাই। এরপর একে একে উচ্চারণ করলেন এমন কয়েকটি শব্দ যা দক্ষিণ এশিয়ার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ, ইন্দিরা গান্ধী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও পাকিস্তানের আত্মসমর্পণ। দর্শক, প্রিয়াঙ্কার দাবি, ইন্দিরা গান্ধী শুধু যুদ্ধ জেতেননি, বিশ্ব কূটনীতিতেও বিরাট সাফল্য দেখিয়েছিলেন। আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রবল চাপ উপেক্ষা করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানের ১ লাখেরও বেশি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি আসে এরপর। তিনি বলেন, ইন্দিরা গান্ধী কখনোই বাংলাদেশ প্রতিষ্ঠার কৃতিত্ব নিজের নামে নিতে চাননি। এই একটি বাক্যে মূল রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, কারণ পরের বাক্যে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তার অভিযোগ, বর্তমান সরকার অপারেশন সিন্দুরের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীকে ঘিরে প্রচার করছে। এমনকি অলিম্পিকে ভারত পদক পেলেও সে কৃতিত্ব সরকার নিজের করে নিতে চায়। তার ভাষায়, কৃতিত্ব নিলেই নেতৃত্ব প্রমাণ হয় না, নেতৃত্বের সঙ্গে দায় নিতে হয়। আর দর্শক, এখানে শুরু হয়েছে আসল বিতর্ক। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে মূল বিষয় নয়, এটা ছিল একটি রাজনৈতিক প্রতীক। প্রিয়াঙ্কা আসলে বোঝাতে চেয়েছেন, অতীতের নেতৃত্ব নিজেদের প্রচারের জন্য রাষ্ট্রীয় সাফল্যকে ব্যবহার করেনি, অথচ বর্তমান সরকার প্রতিটি সাফল্যকে রাজনৈতিক ব্র্যান্ডিং এর অংশ বানিয়ে ফেলছে। অর্থাৎ বাংলাদেশের উদাহরণ ব্যবহার করে তিনি মোদীর রাজনৈতিক স্টাইলকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিতর্ক তার এখানেই শেষ নয়, কারণ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বহু বছর ধরে ভারতের রাজনীতিতে দুটি ভিন্ন বয়ান রয়েছে। কংগ্রেস বলে, ইন্দিরা গান্ধীর কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব ছিল বিজয়ের অন্যতম চাবিকাঠি। বিজেপি তুলনামূলকভাবে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সামরিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ছবিটি আরো ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার মূল ভিত্তি হলো দীর্ঘ স্বাধীনতার আন্দোলন, ৯ মাসের মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মুক্তিযোদ্ধার রক্ত এবং অসংখ্য নির্যাতিত মানুষের ত্যাগ। ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ছিল বাংলাদেশের সংগ্রামের সহযোগী শক্তি, বিকল্প নয়। তাহলে কি ভারত
ভারতের একক কৃতিত্বের বয়ান প্রশ্নের মুখে এখানেই সবচেয়ে বড় আলোচনা। আন্তর্জাতিক ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন 1971 সালের বিজয় ছিল একটি যৌথ বাস্তবতা। বাংলাদেশের জনগণের প্রতিরোধ ছাড়া ভারতীয় হস্তক্ষেপের সুযোগ তৈরি হতো না। আবার ভারতের সামরিক সহায়তা ছাড়া যুদ্ধ হয়তো আরো দীর্ঘ রক্তক্ষয়ী হতে পারত। অর্থাৎ ইতিহাস কাউকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে না। তাই প্রিয়াঙ্কার বক্তব্য নতুন করে সেই পুরনো প্রশ্নটি সামনে এনেছে। ইতিহাসের কৃতিত্ব কি একজন নেতা, একটি সরকার কিংবা একটি রাষ্ট্র একাই দাবি করতে পারে? এ বক্তব্য নিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যার প্রভাব সরাসরি পড়বে ভূ রাজনৈতিক বাস্তবতার উপর। বিশ্লেষকদের মতে এ বক্তব্যে তাৎক্ষণিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো কূটনৈতিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ। তবে দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে যে প্রতিযোগিতামূলক বয়ান চলছে, সেখানে বক্তব্য নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বাংলাদেশে আবারও আলোচনা শুরু হতে পারে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কে কতটা কৃতিত্ব দাবি করতে পারে। একই সঙ্গে ভারতেও কংগ্রেস ও বিজেপির মধ্যে 1971 সালের উত্তরাধিকার নিয়ে রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, লোকসভার কয়েক মিনিটের একটি বক্তৃতা আবারও অর্ধ শতাব্দী পুরনো ইতিহাসকে টেনে আনলো বর্তমানের রাজনীতির কেন্দ্রে। প্রিয়াঙ্কা গান্ধীর লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বের ধরনকে প্রশ্ন করা, কিন্তু সেই বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত। এখন প্রশ্ন একটাই, 71-এর বিজয় কি কোনো এক নেতা বা এক রাষ্ট্রের কৃতিত্ব, নাকি এটি ছিল লাখো মানুষের রক্তে লেখা একটি যৌথ ইতিহাস? এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস অনেক আগেই লিখে রেখেছে, কিন্তু রাজনীতির মঞ্চে সে উত্তর নিয়ে বিতর্ক যে এখনো শেষ হয়নি, লোকসভার এই বক্তৃতায় তার সর্বশেষ প্রমাণ। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে ৪ দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ ৪.৫ দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়ে ছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে? তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম, যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড? সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সম্পূর্ণ পলিটিক্যাল অ্যানালাইসিস থাকছে আজকের এই ভিডিওতে, তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা 1981 সাল। 29শে মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ। 30শে মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নীরবতা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উচ্ছৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই জঘন্য হত্যাযজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মুসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়েই সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক। ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি। জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে। প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে।
কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে 1981 সালের সেপ্টেম্বরে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসির দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর SM খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। একটা বছর নয়, দুটো বছর নয়, দীর্ঘ 45টি বছর। ভাবা যায় রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুঁতে পারবে না। 45 বছর পর কে আর তাকে খুঁজবে, এভেবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না। জিয়ার রক্ত যা ধমনীতে, সেই তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়। আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর DOHS-এ একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, মোজাফফরকে কোথায় রাখা হয়েছে? সাধারণ অপরাধীর মতো কি তার বিচার হবে? উত্তর হচ্ছে না। কারণ সাধারণ আদালতের বিচার তার জন্য নয়। সামরিক আদালতের কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড তো 45 বছর আগেই ঘোষণা করা আছে। তাই ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই বাছাই শেষে এই ঘাতককে সরাসরি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া ও কোর্ট মার্শালের নিয়ম অনুযায়ী এখন সামরিক হেফাজতে তার সেই ঝুলে থাকা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া চলছে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মেজর মোজাফফরের এই গ্রেফতারের মধ্য দিয়ে 1981 সালের 30 মের সেই রাতের অনেক অজানা রহস্য এবার উন্মোচিত হতে পারে। জেনারেল মঞ্জুরকে কে আসলে বলির পাঁঠা বানিয়েছিল? দেশীয় বা আন্তর্জাতিক কোনো গভীর ষড়যন্ত্রের নীল নকশা কি সেদিন সার্কিট হাউসে বাস্তবায়িত হয়েছিল? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে রিমান্ডে কি মোজাফফর সেসব পেছনের কুশীলবদের নাম বলে যাবে যারা নৈপথ্য থেকে কলকাঠি মেরেছিল? এই প্রশ্নগুলো এখন নতুন করে ঝড় তুলেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পিতার খুনিকে ধরে তারেক রহমান শুধু পারিবারিক দায়বদ্ধতায় মেটাননি, বরং দেশের বিচারহীনতা সংস্কৃতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এটা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র যখন স্বাধীনভাবে এবং সঠিকভাবে কাজ করে, তখন 45 বছর কেন, 100 বছর পার হলেও অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। নিয়তির কি নির্মম পরিহাস যে মোজাফফর একদিন বুক ফুলিয়ে বলেছিল, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। আজ তাকেই শুনতে হচ্ছে নিজের মৃত্যুর পরোয়ানা। সময়ের চাকা ঘুরে আজ জিয়াউর রহমানের আদর্শের সরকার ক্ষমতায়, আর ঘাতক মোজাফফর জেলের অন্ধকার প্রকোষ্ঠে নিজের মৃত্যুর প্রহর গুনছে। এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং অনিবার্য বিচার। দর্শক, জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফরের এই চাঞ্চল্যকর গ্রেফতার এবং তারেক রহমান সরকারের এই সাহসী ও আক্রমণাত্মক পদক্ষেপ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? 45 বছর পর ঘাতকের ধরা পড়ার এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? ঘাতক মোজাফফরের কি দ্রুত ফাঁসি কার্যকর হওয়া উচিত, নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে পেছনের ষড়যন্ত্রকারীদের নাম বের করা উচিত? তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই, এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বিদ্যুৎ দিতে পারছে না। এই বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার রূপরেখা রাখা
হয় নাই। ব্যাংকগুলো কিভাবে ঠিক হবে, দেশের টাকা কিভাবে ফেরত আসবে, কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। তার ফলাফল কি হয়েছিল? বিগত 16 বছর বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ধুকে ধুকে নির্যাতিত হতে হয়েছিল। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথে বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে বিএনপি, 31 দফার সাথে প্রতারণা করেছে বিএনপি, জুলাই সনদের সাথে প্রতারণা করেছে বিএনপি, গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। আজকে রংপুরের এই ঐতিহাসিক 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সমাবেশে আরও উপস্থিত আছেন আমাদের 11 দলের ঐক্যের সকলের প্রিয় বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও পুরোটা সময় বৃষ্টিতে ভিজে আপনারা এই সমাবেশে বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে 2024 সালের সেই বর্ষা বিপ্লবে আমরা যখন বর্ষা, বৃষ্টি, বুলেট সবকিছু উপেক্ষা করে রাজপথে অটুট দাঁড়িয়েছিলাম আবু সাঈদের ন্যায়। আজকের এই সমাবেশেও আপনারা আবু সাঈদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই রংপুরের মাটিতে 11 দলের এই সমাবেশকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় রংপুরবাসী, প্রথমেই দুঃখের কথা, আমরা জানি এই রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে, তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে আমরা সমালোচনা করি বলে দেখি, যদি কোনো শত্রুতা তৈরি হয় আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক, জনগণের অধিকার, সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।